দুইটা মেয়ের লাশকে উলঙ্গ করে টুকরো টুকরো করা হয়েছে, কিন্তু পুলিশ মিলাতে পারছে না কার কোনো টুকরো। লাশের পাশে একটি সাদা কাপড় পাওয়া যায়, আর তা ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। একদিন পর ফরেনসিক রিপোর্ট আসলো, মানুষ খুন হলো দুজন, কিন্তু সেই কাপড়ে আরও 5 জন মানুষের ব্লাড স্যাম্পল পাওয়া গেছে। এই নিয়ে পুরো শহর তোলপাড়। এই খুনি, পুলিশের রাতের ঘুম হারাম হয়ে গেছে। কলেজের লেডি বাইকার জেরিন বাপের টাকায় দাপিয়ে বেড়ায়। বলতে গেলে জেরিন কলেজে আসার পর থেকে পুরো কলেজে রাজ করছে, একটা মেয়ে হয়ে। কিন্তু দেখতে তো মাশাল্লাহ। আজ এই ছেলেকে ধরে পিটাচ্ছে, কাল ওই ছেলেকে ধরে মারছে। সব চাইতে হট মেজাজের মেয়ে জেরিন। আর কলেজের সবচাইতে ভদ্র ছেলে হচ্ছে রাজ মাহমুদ, ছোট নাম রাজ। কারো দুটো শক্ত করে কথা পর্যন্ত বলে না। রাজ 4র্থ বর্ষের ছাত্র, সব স্যার ম্যাম খুব আদর রাজকে। জেরিন ক্যাম্পাসের একপাশে বাইক ডাবল স্ট্যান্ড করে বাইকের উপর শুয়েছিল। এমন সময় সেখান দিয়ে রাজ ব্যাগ কাঁধে নিয়ে যাচ্ছিল। জেরিন খেয়াল করল, তাকে সালাম না দিয়ে হুড়হুড় করে ছেলেটা চলে গেল। জেরিন ভাবল, কি রে, আমাকে সালাম না দিয়ে চলে যায়, কার এত বড় সাহস। জেরিন চোখ থেকে সানগ্লাসটা খোলে, চুইংগাম চিবুতে চিবুতে ডাক দিল, এই নতুন মাল, এই দিকে আয়। রাজ জেরিনের কাছে আসলো। জি বলুন। তুই কি কলেজে নতুন? না আপু। তাহলে সালাম দিলি না কেন? কোনো ইয়ার? আমি ফাইনাল ইয়ারের। আমি 3য় বর্ষের। বাট আমাকে সালাম দিলি না কেন? তুমি জুনিয়র। এই ছেলে, তুই আমাকে তুমি বললে কেন? বলেই জেরিন রাজের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আশেপাশে যারা ছিল তারা হাঁ করে তাকিয়েছিল, কারণ রাজ কি এমন করল যার জন্য থাপ্পড় খেতে হল। আমি জেরিন, আপনি করে বলবি, বুঝলি? রাজ গাল চেপে ধরে বলল, জি আপু। রাজ একটি অসহায় ছেলে। অসহায় বলতে রাস্তার ছেলে, বাবা মাকে তাও জানে না, একটি এতিমখানায় বেড়ে ওঠা। রাজের কোনো রকম টিউশনি নিজের পড়াশোনার খরচ চালায়। জেরিনের থাপ্পড় খেয়ে রাজ গেল নীলাকে পড়াতে। রাজ চেয়ার টেনে বসতেই নীলা বলে উঠল, স্যার আপনার গালে এটা কিসের দাগ? নীলা রাজের থুতনিতে হাত দিয়ে বলল। রাজ, নীলা গায়ে হাত দিচ্ছ কেন? নীলা, ওমা, এত থাপ্পড়ের দাগ কে আপনাকে মারল? রাজ লজ্জাবোধ করে না, নাকে মারবে আমায়? নীলা, কিন্তু স্যার আমি স্পষ্ট দেখতে পাচ্ছি হাতের আঙুলের 5টা দাগ। রাজ, প্লিজ তুমি অঙ্কটা করো। নীলা এমন একটা মেয়ে, শুধু পড়াশোনা ফাঁকি দিতে চায়। সামনে এইচএসসি পরীক্ষা, মনে মাথায় কোনো টেনশনই নেই। আর কথা রাজের সামনেই বলবে বালের পড়াশোনা। কোনো সালায় যে আবিষ্কার করছিল তারে পাইলে। রাজ লাজুক ছেলের মতো মাথা নিচের দিকে দিয়ে বসে থাকে, কারণ নীলার রাগ একটু বেশি। নীল, স্যার একটা কথা বলি। রাজ, কথা বলতে দিলে তো একটা বলবা না, 10টা বলবা। নীলা, না একটাই বলবো। স্যার আপনার শার্ট কি 2টাই আর নাই? রাজ কিছুক্ষণ চুপ থেকে বিষণ্ণ মনে নীলাকে উত্তর দিল না। নীলা, আমার শার্ট হচ্ছে 5+5টা। নীলা, কিন্তু স্যার আপনি তো 2টা শার্ট আজ 1 বছর ধরে পরে আসছেন, একটা সাদা আরেকটা নীল। রাজ, ও তাই জন্য বলছো? আসলে আমার সাদা আর নীল রং খুব প্রিয়। 5টা নীল শার্ট আর 5টা সাদা শার্ট। নীলা, ও আচ্ছা। কিন্তু নীলা হতো জানে না একটা শার্ট প্রতিদিনই পরে আসে। 10 টাকা দিয়ে নীল কিনে নিয়েছে, 3 দিন শার্টে করা নীল দিয়ে পরে, যার জন্য নীল শার্ট, আর বাকি 3 দিন নীল ছাড়া, মানে সাদা। এইভাবেই চলছে, কিন্তু নীলা বোকা মেয়ে, সে বুঝে।
নীলার মুখ যখন একবার খুলছে তো এবার আর থামবে না। নীলা স্যার, আপনাকে একটা ধাঁধা ধরি। রাজনীলা আবার শুরু করলে। আকুপাকু করে, স্যার স্যার এটাই আমার শেষ কথা, স্যার এটাই শেষ। প্লিজ স্যার, এরপর যদি কোনো কথা বলি তাহলে আমি পাশের গলির নীলু পাগলার বউ আমি। আচ্ছা, নীলু পাগলাকে? ওই যে দেখেন না গলির দোকানে বসে, তাকে চুলে কত জটলা, দাঁতগুলো অনেক লাল, মনে হয় কোনো দিন ব্রাশ করে না, আর চোখে ময়লা, নাকে ময়লা, দেখলেই গা কেমন করে। কিন্তু নীলা রাকুপাকুর কাছে রাজ ফুটবল। আচ্ছা বলো কি ধাঁধা তোমার। এমন সময় নীলা বাবা খুব জোরে জোরে ফোনে কথা বলছিল, মনে হচ্ছে রেগে আছেন। বলছিলেন যে, আপনারা কেমন করে পরীক্ষা করেন, আপনাদের মন কোথায় থাকে কাজের সময়, এখন লাস্ট যে ব্লাড স্যাম্পল পাওয়া গেছে তা নাকি ভিন্ন ধরনের। এটা ঠিক আছে নাকি? কবার পরীক্ষা করছে? 20 বার। তা কি বুঝলেন? কি ব্লাডের রং ব্লু মানে নীল রক্ত? আমার সাথে মজা করেন, রক্ত কোনো দিন নীল হয়? আপনারা থাকেন, আমি আসছি। রাজ আঙ্কেল অনেক রেগে আছে না? নীলা, বাদ দেন তো, আমার ধাঁধাটা শুনেন। রাজ, হুম বলো। নীলা, আমার 2টা বাচ্চা আর আপনার 2টা বাচ্চা, তাহলে কয়টা বাচ্চা হলো স্যার? রাজ 32টা দাঁত বের করে বলল, এটা তো সহজ, তোমার 2টা বাচ্চা, আমার 2টা, তাহলে 4টা। নীলা, বলদ কোথাকার, কে বলল 4টা 2টা হয়? রাজ মাথায় হাত দিয়ে বসে রইল আর ভাবছে 2+2 তাহলে 4টা হয়। এইদিকে অ্যাথেন্স শহরের রানী ঋতু তার সন্তানকে দেখতে আসবে। ঋতুর সন্তান অ্যাথেন্স শহর থেকে অনেক দূরে, আর ঋতু কেউ চিনে না। রানী দূর থেকে দেখেই চলে যায়। আবার এইদিকে পুলিশের ঘুম হারাম নীল রক্ত নিয়ে তাদের মনে একটাই প্রশ্ন, নীল রঙের কোনো দিন রক্ত হয় নাকি? তাও আবার মানুষ, কিন্তু এই নীল রক্তের রহস্য ভাঙতে থানায় নতুন সাব ইন্সপেক্টর আসছে নবাব। রানী এলিজাকে হত্যা করে ঋতু হয়েছে এই অ্যাথেন্স শহরের মহারানী। নীলের সাথে করেছে ভালোবাসার নামে নাটক, নীলের সাথে অভিনয় না করলে আজ এই অ্যাথেন্স শহরের রানী হতে পারত না। অ্যাথেন্স শহরের প্রতি ঋতুর লোভ জাগে, স্বাদ জাগে এই শহরটাকে শাসন করার। মাঝে মাঝে ঘুমের মধ্যে স্বপ্ন দেখত এই শহরটাকে নিজের মতো করে শাসন করছে। নীল আর ঋতুর বিয়ে, প্রেম, যা সবকিছু মূলে একজন যে ঋতুকে অ্যাথেন্স শহরের লোভ দেখিয়েছে সে হল ডেভিড। ডেভিড হচ্ছে রানী এলিজার স্বামীর ছোট ভাই, মানে চাচা। নীলের বাবার অবর্তমানে ডেভিডের রাজা হওয়ার কথা ছিল, কিন্তু রানী এলিজা তা না করে নিজেই রানী হয়ে যায়, ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে। শুনশান রাস্তা, কোথাও মানুষের ভিড় নেই। রাস্তায় শুধু ল্যাম্পপোস্টগুলো দাঁড়িয়ে আছে। রাজ এক হাত দিয়ে পেট চেপে ধরে রাস্তায় বের হয়েছে, কারণ প্রচণ্ড পেট ব্যথা, সারাদিন পেটে একটা দানা পানি পড়েনি। কারণ পকেট একদম ফাঁকা, মাসের শেষ। 100 টাকা ধার নিয়ে বের হয়েছে ওষুধ কিনতে। কিন্তু হেঁটে যাওয়া সম্ভব না, এইদিকে কোথাও কোনো যানবাহন নেই। রাজ পেটের ব্যথা সইতে না পেরে ল্যাম্পপোস্ট ঘেঁষে বসে পড়ে চোখে ঝাপসা ঝাপসা দেখছে। এমন সময় রাস্তার অপর পাশ হতে একজন লোক আসে, তার মুখটা দেখা যাচ্ছিল না। লোকটি অনেক লম্বা, কালো পোশাক পরিহিত, লম্বা একটা কোট গায়ে, হাঁটতে হাঁটতে রাজের সামনে দাঁড়ায়। লোকটি রাজের দিকে একটু ঝুঁকে ডান হাতটা বাড়ায়। রাজ তার হাত লোকটির হাতে রেখে জ্ঞান হারিয়ে ফেলে। রাজের যখন জ্ঞান ফিরে তখন অচেনা জায়গায় রাজ ভালো করে চোখ মেলে দেখে এটি তার বাসা না। রাজ দুহাতে ভর দিয়ে উঠে দাঁড়ায়। পেটের ব্যথা নেই। একটু অবাকই হল, কিন্তু রাজের কাছে রুমটা অপরিচিত মনে হচ্ছে।
কোথা আছে তা দেখার জন্য বাসা থেকে বের হয়, কিন্তু অচেনা এক জায়গা, অচেনা এক শহর, এটি রাজের শহর নয়, যেখানে সে বড় হয়েছে। রাজ আবার বাসায় ফিরে যায়, রুখটা ভালো করে দেখে কোথাও কেউ নেই। দুতলা একটি বাসা, রাজ উপরের তলায় থাকে। টেবিলের উপর একটা কাগজের টুকরো দেখতে পেল। রাজ কাগজটি হাতে নেয়। এই বাসাটি আপনার রাজ, এই বাসার মালিক আপনি, এই বাসায় যা আছে সব আপনি ব্যবহার করতে পারেন। রাজের কাছে সব কেমন যেন অদ্ভুত মনে হচ্ছে। এই বাড়ির মালিক কি করে হয় যে দুবেলা ঠিকমতো খেতেই পারত না। পাশের রুমে একটি কম্পিউটার চালু অবস্থায় দেখতে পায়। রাজ বসে যায়, সে কথায় লোকেশন অন করে, যা দেখে সে অবাক করার মতো, সে গ্রিসের একটি শহরে আছে। রাজ মনে করতে লাগল সে এখানে কিভাবে এসেছে, কিন্তু কিছুতেই মনে করতে পারছে না। শুধু এটুকুই মনে আছে, একটা লোকের হাত ধরেছিল, তারপর আর কিছুই মনে নেই। এই দিকে জোড়া খুনের পিছনে পুলিশ হাত ধুয়ে লেগেছে। আর সাব ইন্সপেক্টর নবাব হল ওসি আকবরের ছেলে। নীল রক্ত সম্পর্কে আকবরের অগাধ জ্ঞান ছিল, সেই সুবাদে নবাবকে কেসের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু কিছু দিনের মধ্যে কেস ক্লোজ করে দিতে হয়, কারণ পুলিশ সেরকম কোনো সূত্রই পাচ্ছিল না যে সেটা ধরে আগাবে। আর এই দিক থেকে হারিয়ে গেছে রাজ কলেজে কোনো খোঁজ নেই। টিউশনি বাড়ি থেকে নীলা রাজের অপেক্ষায় বসে আছে। রাজের মনটাও বিষণ্ণ হয়ে আছে, নিজের দেশের প্রতি মায়া কাজ করছে। রুমে বসে থাকতে থাকতে বোরিং হয়ে যাচ্ছে, তাই আবার কম্পিউটার নিয়ে বসল। কম্পিউটার ঘাঁটতে ঘাঁটতে রাজ নামে একটি ফাইল দেখতে পেল। ফাইলটা ওপেন করল, রাজ দেখতে পেল গ্রিসের বড় ইউনিভার্সিটিতে তার অ্যাডমিশন হয়েছে, তার প্রয়োজনীয় কাগজপত্র আর রাজের নামে ব্যাংক অ্যাকাউন্ট, তাতে প্রচুর টাকা। রাজ হতভম্ব হয়ে বসে আছে, এটা কি হচ্ছে তার সাথে। এই দিকে জেরিনের যন্ত্রণায় পুরো কলেজবাসী অতিষ্ঠ। তাই প্রিন্সিপাল ভাবল জেরিনকে স্কলারশিপ দিয়ে বাহিরে পাঠানো হলে মনে হয় বাঁচা যাবে। জেরিন এমন একটা মেয়ে অপরাধ করবে, কিন্তু কোনো প্রমাণ রাখবে না। সবাই জানে যে এই জেরিন করেছে, কিন্তু কেউ মুখ খুলতে পারবে না প্রমাণের অভাবে। ইউনিভার্সিটির সিনিয়র শিক্ষকদের নিয়ে 5 সদস্যের বোর্ড বসল। জেরিনের ব্যবহারে বোর্ড সিদ্ধান্ত নিল জেরিনকে বাহিরে পাঠানো হবে স্কলারশিপ দিয়ে, কিন্তু এটা আগে জেরিনকে বলা যাবে না, জেরিন জানলে কোনো ঝামেলা পাকাতে পারে। তাই জেরিনের বাবাকে ডাকলেন আর প্রিন্সিপাল নিজের মুখে বললেন, আপনার মেয়ে জেরিন স্কলারশিপ পেয়েছে, মিষ্টি খাওয়ান। জেরিনের বাবা তো খুশিতে বাকবাকুম। স্যার, মিষ্টি খাওয়াবো, চিন্তা করবেন না। আচ্ছা, কোনো দেশের স্কলারশিপ? গ্রিসের। আচ্ছা, অনেক খুশি হলাম। জেরিনের বাবা বাসায় গেল জেরিনের প্রিয় টেডি বিয়ার নিয়ে। স্কলারশিপের কথা শুনে তো জেরিন আকাশ থেকে পড়ল। তোমার যাওয়ার সব বন্দোবস্ত করে আসছি। এবার তো জেরিনের দম বন্ধ হয়ে আসছে, কি করবে ভেবে পাচ্ছে। জেরিনের বাবা যখন বলছে তাহলে যেতেই হবে। মা, জেরিন যত পারিস ঘুরে নি, 3 দিন পর ফ্লাইট। এবার তো জেরিন গেল, সোজা রুমে গেল, আজ আর কোথাও যাওয়া হবে না, কারণ মনটাই ভালো না। জেরিন ভাবল আগে ঘুমাতে হবে, তারপর ঠান্ডা মাথায় প্ল্যান করতে হবে। ঘুম কি আর আসে, মাথা একগাদা টেনশন। তারপরও এপাশ ওপাশ করতে ঘুমিয়ে যায় জেরিন। সকাল 10টা বাজে, জেরিনের ঘুম ভাঙে। হাই তুলে চোখ কচলাতে কচলাতে ড্রয়িং রুমে এসে বসে পড়ে। জেরিনের মনে হলো কোনো কিছুর উপর বসে পড়ছে। উঠে দেখে পত্রিকা, চোখ দুটো ফ্রন্ট পেজে আটকে যায়। অমুক বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল সহ খুন। মানে জেরিনের কলেজ।
জেরিনকে স্কলারশিপ দিয়ে বাহিরে পাঠানোর জন্য যে 5 জন সিনিয়র শিক্ষক বসছিল সেই 5 জন খুন। খবরের কাগজে লিখা একই কলেজের 5 জন শিক্ষক খুন। জেরিনের মুখে ফুটে উঠল এক ভয়ঙ্কর হাসি। হাসিটা জেরিনের মা দেখে ফেলে আর কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, কি রে জেরিন, সকাল সকাল কি দেখে দাঁত বের করছিস? কিছু না মা, এমনি। মাথাটা গেছে নাকি? যা ফ্রেশ হয়ে আয়। এমন সময় জেরিনের বাবা এসে জেরিনকে বলল, শুনেছিস মা, তোর কলেজের 5 জন শিক্ষক খুন। হুম বাবা, মাত্রই তো দেখলাম খবরের কাগজে। যাক, তোর স্কলারশিপ হওয়ার পর খুন হয়েছে, না হলে যে কি হতো। তার মানে জেরিনকে বাহিরে যেতেই হবে পড়াশোনা করতে। যেতে হবে মানে যেতেই হবে। কিছুদিন পর আজ জেরিনের ফ্লাইট, কিন্তু এই দিকে পুলিশ আবার নতুন কিছু পেয়েছে, মানে আবার সেই নীল রক্তের নমুনা। কিন্তু এবার তদন্ত খুব তাড়াতাড়ি করা হয়েছে। সাব ইন্সপেক্টর নবাব কিছু পুলিশ নিয়ে জেরিনের বাসা ঘেরাও করল, কারণ সব শিক্ষকের ধারণা জেরিন ছাড়া এই কাজ কেউ করেনি, কারণ সেই 5 জন সিনিয়র শিক্ষক বসছিলেন জেরিনকে নিয়ে। হয়তো জেরিন ব্যাপারটা জেনে যায় আর 5 জনকে খুন করে সেই একই অবস্থা উলঙ্গ করে লাশ টুকরো টুকরো করে ফেলা হয়েছে। এবার তো পুলিশ পেয়ে গেল সব প্রমাণ। নবাব কোমর থেকে নিজের পিস্তলটা বের করে কলিং বেল চাপ দিল, কিন্তু ভিতর থেকে খোলে এক কাজের লোক। লোকটি ভয়, স্যার স্যার আপনারা কি চান? আমি কিছু করি নাই স্যার, আমি আর চুরি করি না, সব ছাইরা দিছি। চুপ। তোমার বাসার মালিক কোথায়? ও স্যার, ম্যাডাম আপা মুনি তো এয়ারপোর্টে গেছে। এয়ারপোর্টে কেন? আজ তো আপামুনি বিদেশ যাবে বড় পাস দিতে। ওহ নো, কখন গিয়েছে? মেলাক্ষণ আগে গেছে স্যার। নবাব ফোর্স নিয়ে এয়ারপোর্টের দিকে যেতেই একটা বিমান উড়ে গেল। আর জেরিনের বাবা মা গাড়িতে উঠবে এমন সময় নবাব গিয়ে হাজির। নবাব, আমি সাব ইন্সপেক্টর নবাব, আপনার মেয়ে জেরিন কোথায়? কেন বলুন তো? আগে বলেন কোথায়? এই মাত্র বিমানে করে উড়ে গেল। ওহ নো। কিন্তু কেন বলুন তো? শি ইজ ক্রিমিনাল। হোয়াট? জি, জেরিনের কলেজে যে 5 জন খুন হয়েছে তার পিছনে জেরিন কোনো না কোনোভাবে জড়িত আছে। এটা আমি বিশ্বাস করি না। স্যার, আমরাও বিশ্বাস করতাম, কিন্তু আরও অনেক কারণ আছে। আমরা জেরিন এর সাথে যোগাযোগ করতে চাই না। আমার মেয়েকে এখন কোনো দুশ্চিন্তায় ফেলতে চাই না। তা তো হবে না, আমরা পড়ে আসব। নবাব লাশগুলো আবার দেখতে গেল, কোনো পার্ট কার তা বলা মুশকিল। শুধু মাথা দেখে শনাক্ত করা হয়েছে। পুলিশ সন্দেহ মাত্র জেরিন, কিন্তু সন্দেহ থেকে বড় কিছু আশা করা যায়, মানে খুনি পর্যন্ত পৌঁছানো যাবে। এইদিকে আজ রাজের ইউনিভার্সিটির প্রথম দিন। যাবে কি যাবে না এই নিয়ে দুটানার মধ্যে আছে। কারণ কাউকে চিনে না, রাজ কিভাবে কি করবে বুঝতে পারছে না। তারপরও রাজ অতিসাধারণ পোশাক পরে বের হল, কালো টি শার্ট আর কফি কালারের প্যান্ট পরে, হাতে কিছু কাগজপত্র নিয়ে বের হল। পকেটে কানাকড়িও নেই, আর থাকলেই বাকি এই দেশের টাকা তো লাগবে। টাকা আছে, কিন্তু ব্যাংক থেকে তো তুলতে হবে। বাসায় কলেজের লোকেশন দেখে আসছিল, তাই চিনতে কষ্ট হয়নি। এখন রাজ কলেজের গেটের সামনে দাঁড়িয়ে। কলেজের গেট থেকে পুরো কলেজ দেখা যাচ্ছে। রাজ একবার নিজের দিকে তাকায়, আবার কলেজের দিকে। কোনোভাবে নিজের সাথে আর কলেজের সাথে ম্যাচ করে না। তারপরেও কলেজের দিকে পা বাড়াল। ইউনিভার্সিটির ক্যাম্পাসে পা রাখতেই রাজের বুকটা কেঁপে উঠে। মনে হচ্ছে পুরো কলেজ তাকে স্বাগত জানাচ্ছে। ক্যাম্পাসের প্রকৃতি দেখলেই মন প্রাণ ভরে যায়।
রাজ এক জায়গায় দাঁড়িয়ে এদিক সেদিক তাকাচ্ছে বারবার, মানে পুরো অসহায়ের মতো, কারণ নিজের লেভেলের কাউকে খুঁজে পাচ্ছে না। সবাই কত ভালো ভালো পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু একটা জিনিস ভেবে খুব হলাম, আমার দিকে কেউ তাকাচ্ছেই না। মানে আমাদের দেশে হলে সবাই হা করে তাকিয়ে থাকতো আর দেখে খিলখিল করে হাসত, কারণ আমি তাদের মতো পোশাক পরিনি, অতিসাধারণ পোশাক পরে আছি, আর সবাই কালো কোট আর সাদা টাই পরা। রাজ এখন এক পা দুপা করে আগাতে লাগল। এমন সময় একজন এসে বলল, আপনার নাম কি রাজ? জি, আমার নাম রাজ। দয়া করে ভিতরে আসুন, প্রিন্সিপাল স্যার আপনার সাথে দেখা করবেন। জি, আমার সাথে? হুম, কিন্তু আমার নাম জানলেন কি করে? সেটা তো স্যারই বলতে পারবেন, আমি না। আচ্ছা চলুন তাহলে। প্রিন্সিপালের রুমটা 10 তলায় আর পুরো ফ্লোরটা অফিস রুম দেখে মনে হচ্ছে। নীল লিফট থেকে এক পা আগাতেই একজন ভদ্রলোক এসে বলল, ওয়েলকাম স্যার, আপনি আমার সাথে আসুন। রাজকে দেখে সবাই দাঁড়িয়ে স্বাগত জানাচ্ছে, কিন্তু রাজ কিছুই বুঝতে পারছে না। রাজ তখন পাশে থাকা লোকটি জিজ্ঞেস করল, স্যার আপনাকে তো দেখছি সবাই অনেক সম্মান করছে। স্যার আমাকে না, আপনাকে। কিন্তু কেন? আমি কি এমন? আমি তো এই কলেজের সামান্য স্টুডেন্ট। সেটা প্রিন্সিপাল স্যারের রুমে গেলেই বুঝতে পারবেন। এইদিকে গ্রিসের সরকার সিদ্ধান্ত নিল, অ্যাথেন্স শহরের রানীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে, কারণ নতুন রানী ঋতুর অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। শহরে লুটপাট বেড়েই চলেছে, আর রানীর চিন্তা হল পুরো দেশটার উপর রাজত্ব করা। গোয়েন্দার মাধ্যমে গ্রিসের সরকার অবগত, তাই বিভিন্ন দেশের গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করেছে ইন্টেলিজেন্স অফিসারের জন্য। সেই সুবাদে নবাব সিলেক্ট হয়েছে। আরও 2 দেশ থেকে 2 জন অফিসার হায়ার করা হয়েছে। মিশনটা খুব সিক্রেট। অফিসারদের কাজ হল ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে অ্যাথেন্স শহরের সব গোপন তথ্য বের করা, আর আস্তে আস্তে রানীকে গায়েল করা। রাজ গিয়ে হাজির হল প্রিন্সিপালের রুমে। রাজকে দেখে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেলেন প্রিন্সিপাল জর্জ। জর্জ, ওহ মাই গড, তুমি ঠিক তোমার বাবার মতো হয়েছ, হুবহু কার্বন কপি। রাজ স্যার, আপনি জানেন আমি কে? জর্জ আমি জানি, কিন্তু এখন বলবো না, সময় আসলে বলবো। কিন্তু হ্যাঁ, এই প্রতিষ্ঠানের মালিক তোমার বাবা। এই ইউনিভার্সিটির যত টাকা প্রফিট হয় তা তোমার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। শুধু তোমার জন্য এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তোমার বাবা। রাজ, আপনাদের হয়তো কোথাও ভুল হচ্ছে। জর্জ, তোমার টি শার্টটা খুলে ফেলো। রাজ, সরি স্যার। জর্জ প্লিজ, আমি যা বলছি তাই করো। রাজ ভয় ভয় টি শার্ট খুলে ফেলে। জর্জ রাজকে ঘুরে দাঁড়াতে বলে মানে পিঠ দেখাতে বলে। রাজ ঘুরে দাঁড়ায়। জর্জ, আমি ভুল করিনি, তুমি সেই ব্যক্তি। জর্জ তখন ব্যাংক অ্যাকাউন্টের কাগজপত্র রাজের হাতে দিয়ে বলে, এই কলেজ তোমার, এই কলেজে তোমাকে পড়াশোনা করতে হবে, আর কিছু কাজ আছে, সে সব পরে বলবো। তুমি এখন আসতে পারো। রাজ প্রফেসরের রুম থেকে বের হয়ে মুখে মুচকি হাসি তুলে লিফটে উঠল। রাজ ভাবছে, এসেছিলাম ফকির হয়ে আর বের হলাম বাদশা হয়ে। গড চাইলে সবই সম্ভব। এই কলেজে বিভিন্ন দেশ থেকে অনেক স্টুডেন্ট পড়তে আসে, পিএইচডি করে আবার অনেকে। রাজ কলেজের ক্যাম্পাস দিয়ে বের হচ্ছিল, হঠাৎ একটা চেনা মুখ চোখে পড়ল। সে হচ্ছে লেডি বাইকার। রাজ দেখে অবাকই হল। জেরিন এখানে, আবার ভাবল বাবার তো অনেক কালো টাকা পড়তে আসছে, কিন্তু এখানেও সেই দিদিগিরি, পুরো কলেজটাকে দাপিয়ে বেড়াচ্ছে। একেই বলেই মেয়ে।
রাজ নিজের পথ আবার চলতে লাগল, কিন্তু কলেজের গেইটের সামনে পাটা আটকে গেল, পা পিছনে গিয়ে মুক্ত ঝরা ঝরা হাসি দেখতে পেল। হাসি তো নয়, যেন মুক্ত ঝরছে। চুলগুলো কালো কুচকুচে, এলোমেলো, চোখে চশমা লাগানো, কিন্তু চশমার ফ্রেমটা কালো, তার জন্য দারুণ লাগছে। যখন হাসে চোখগুলো হালকা ছোট ছোট হয়ে যায়, তার বেশি কিউট লাগে। এমন সময় একজন এসে বলল, কি ব্রাদার, কি দেখছেন এমন করে? রাজ, তারা দেখছি ব্রাদার, রাতের আকাশ থেকে ঝলসানো তারা। কিন্তু ব্রাদার, এখন তো দিন রাত কই? রাজ, ও হ্যাঁ সরি ব্রাদার, ওর হাসিটা দেখছ, বুকের ভিতর কেমন কেমন জানি করে। কি ব্রাদার, প্রেমে পড়ে গেলেন নাকি? আমি ওর হাসির প্রেমে পড়ে গেছি। রাজ, ও আপনি কে ব্রাদার? ছেলে হাত বাড়িয়ে বলল, আমি রোমান, ফ্রম দুবাই। রাজ, আপনি কি নতুন? রোমান, হুম। আপনি? রাজ, হুম। তাহলে ফ্রেন্ডস? রোমান, ইয়েস ব্রো। রাজ, তুমি কি কলেজের হস্টেলে উঠেছ? রোমান, আজ আসলাম, কিন্তু সিট পাইনি, কিন্তু বাসা নিয়ে থাকতে হবে। রাজ, প্লিজ তুমি এখানেই থাকো, আমার প্রিন্সেসকে দেখে রেখো। রোমান, কিন্তু আমি সিট পাইনি। আজ তুমি সোজা প্রফেসর জর্জের কাছে যাবে আর বলবে রাজ একটা সিটের ব্যবস্থা করে দিতে বলেছে। রোমান মনে মনে ভাবছে, পাগল নাকি, আমাকে তো ঢুকতেই দিবে না। আবার রাজের নাম, মাথায় সমস্যা আছে মনে হয়। রোমান, বস আমার সিট লাগবে না, এমনি দেখছি। রাজ হাসির রানীর দিকে তাকিয়ে বলল, তুমি এখানেই থাকো, তোমাকে নিয়ে যাবে। রাজ মেয়েটিকে দেখতে দেখতে বের হয়ে গেল। এই দিকে রানী ঋতুর খুশি আর ধরছে না, আর মাত্র 2 মাস বাকি, এর পরেই ঋতুর মনের আশা পূরণ হবে। পুরো এই গ্রিস দেশকে নিজের হাতের মুঠোয় আনবে। তার থেকে বড় খুশি হল তার সন্তান এই দেশে পাশের শহরে আছে। 2 মাস পর 23 বছর পূর্ণ হবে আর চিনতে পারবে নিজের জাতকে। ঋতু রিভার্সকে ডেকে বলল, সব ঠিকঠাক আছে তো? রিভার্স, জি মহারানী। পরের দিন সকাল 9টায় রাজকলেজ ক্যাম্পাসে আসে মেয়েটির খোঁজে। এদিক সেদিকে খুঁজতে খুঁজতে রোমানের সাথে দেখা। রাজ, হেই রোমান, কি খবর? রোমান, কাল কি দেখাইলা বসো, তোমার তো দেখি পাওয়ার আছে, কেমনে বলো? রাজ, পরে হবে সে সব কথা, আমার সেই হাসির রানী কোথায়? রোমান, রাজ, মেয়েটি মনে হয় চলে যাবে দেশে। রাজ, কেন? রোমান, মাইশার অ্যাডমিশন হয়নি, মাইশা কাগজপত্র জমা দিতে লেট করেছে। আসার সময় দেখলাম কান্না করছে বসে। রাজ, কই, আমাকে নিয়ে চলো তো। রাজ গিয়ে দেখে কান্না করছে। রাজ, আমি ওর হাসি মুখটা দেখতে চাই। রোমান, রোমান, কি করে দেখবা, ও তো কান্না করছে। রাজ, কিন্তু আজই আমি ওর হাসি মুখটা দেখব। রোমান আবার একটু ফ্যানি লোক। ও বলে উঠল, তোমার সামনে বসিয়ে কাতুকুতু দিলেই হাসবে, হা 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 হা। রাজ রোমানের দিকে তাকাতেই চুপ হয়ে যায়। আমি নায়িকার চেঞ্জ করে দিচ্ছি, কারণ সবাই শুধু জিজ্ঞেস মাইশাকে। মাইশার নাম চেঞ্জ করে রাখলাম অধরা। রোমান অধরার হাত থেকে কাগজপত্র নিয়ে রাজকে দেয়, আর রাজ আর রোমাম অফিস রুমে গেল। রাজ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিল। কিন্তু যিনি ভর্তির কাগজপত্র নেন তিনি কাগজপত্র দেখে আবার ফেরত দিলেন। কি ব্যাপার, ফেরত দিলেন কেন? সরি, ডেট ওভার। আপনি প্রফেসর জর্জকে বলেন রাজ আসছে। সরি, আমাদের কলেজের নিয়ম শয়ন। প্রফেসর জর্জও পাল্টাতে পারবেন না। আপনি আগে তো প্রফেসর জর্জের সাথে কথা বলেন।
উনি প্রফেসর সাথে কথা বললেন আর 3 মিনিটের মধ্যে প্রফেসর জর্জ হাজির। প্রফেসর জর্জ, কি ব্যাপার, উনার ফাইল জমা নিচ্ছেন না কেন? সরি স্যার, উনি লেট করে ফেলেছেন, আর আমাদের কলেজের রুলস অনুযায়ী নেওয়ার নিয়ম নেই। যদি কলেজ ওনা বলে তাহলে তো সম্ভব। জি স্যার, কারণ কর্তৃপক্ষ যা ইচ্ছে তাই করতে পারে। তাহলে রাজের ফাইল জমা নেন, কারণ এই কলেজের ওনার রাজ, এই প্রতিষ্ঠানটি রাজের বাবার। ও পাশে থাকা লোকটি তখন চমকে যায়, এসে রাজের হাতে ধরে বলে, শ্রী স্যার, আমি চিনতে পারিনি। আপনি যা বলবেন তাই হবে। রোমান রাজের দিকে তাকিয়ে, ওএমজি রাজ, তুমি কলেজের মালিক। চুপ, কাউকে কিছু বলবে না। রাজ আর রোমান অফিস থেকে বের হয়ে অধরার দিকে তাকিয়ে আছে। অধরা কেঁদেই চলেছে, এমন অধরার ফোনে মেসেজ আসলো, অধরা ইউর অ্যাডমিশন কনফার্ম। অধরা এসএমএস দেখেই খুশিতে লাফ দিয়ে উঠে। আর অধরা দৌড়ে রোমানের দিকে যায়। অধরা আর নিজের আবেগ ধরে রাখতে না পেরে রোমানকে জড়িয়ে ধরতে যাবে, এমন সময়ে রোমান, নো সিস্টার, আমি না, রাজকে ধরো, সব রাজের জন্য সম্ভব হয়েছে। অধরা ধরতে যাবে কিন্তু লজ্জায় আর ধরতে পারল না। অধরা রাজের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি অধরা, ফর্ম ইন্ডিয়া। আমি রাজ, ফর্ম প্রতিবেশী, বন্ধু, শত্রু। শত্রু আর বন্ধু যা হই, আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আমি তো সুইসাইড করার চিন্তা ভাবনা করেছিলাম। সামান্য কারণ নিয়ে সুইসাইড। তাছাড়া কি করব, অনেক স্বপ্ন নিয়ে এখানে পড়তে আসি, সেই স্বপ্নই যদি পূরণ না হয়। 1 মাস পর রাজ আর অধরার রিলেশন হয়ে গেছে, একজন আরেকজনের জীবন দিতে প্রস্তুত। এইদিকে গ্রিসের সরকার রানী এলিজার হত্যার রহস্য বের করে ফেলেছে। ঋতু, ইথান আর অ্যাথেন্স সম্পর্কে পুরো স্টাডি করে, আর তারপর থেকে ঋতুর লোভ এই শহরের ক্ষমতার। কিন্তু একজন সাধারণ মানুষ চাইলেই এই সব পারে না। এর পিছনে অদৃশ্য এক শক্তি আছে, যার কথা মতো ঋতু কাজ করে। আর শহরের আর ক্ষমার লোভ সেই অদৃশ্য শক্তি দেখিয়েছি। আর একটা বই লিখেছিল ইথান, নিজেই লিখেছিল, অ্যাথেন্স শহরের শক্তি, দুর্বলতা, বলতে গেলে পূর্বপুরুষ থেকে শুরু করে এখন পর্যন্ত সবকিছু লিখা ছিল ওই বইয়ে। কিন্তু ঋতুর সন্তান কে তা এখনও গোয়েন্দা বিভাগ তথ্য দিতে অসফল। রাজ, অধরা, চল না আমরা বিয়ে করে ফেলি। অধরা, কি বলো, এই সব এখনই বিয়ে? রাজ, কেন, বিয়ে করতে সমস্যা? অধরা, এখন তো আমাদের পড়াশোনা শেষই হয়নি। রাজ, সেই পর্যন্ত বুড়াবুড়ি হয়ে যাই, তখন বিয়ে করে কি হবে? অধরা, কেন, আমি তোমার বুকে মাথা রেখে বাকি জীবনটা কাটিয়ে দিব। রাজ, আর বাচ্চা? অধরা, হবে তখন? রাজ, বুড়া বয়সে বাচ্চা হবে? অধরা, হুম হবে। এখন এই সব ভেবে সময় নষ্ট করলে চলবে বলো? রাজ, চলো আমার ফ্ল্যাটে যাই। অধরা, তোমার ফ্ল্যাটে কেন? রাজ, বুঝো না কেন? অধরা, তুমি কি বললা আমাকে তোমার? সেই রকম মনে হয়, রাগ করে। রাজ, আমার যা চাহিদা তাই বললাম, বাকিটা তোমার ইচ্ছে। আর তুমি আমার গার্লফ্রেন্ড, তোমার থেকে আশা করতেই পারি ভালোবাসি তো। অধরা, রাজ, ভালোবাসা মানে শুধু এই সব নয়, আর বাহিরেও অনেক কিছু আছে, যা তুমি বুঝো না। রাজ রাগ দেখিয়ে চলে গেল অধরার কাছ থেকে। আর এইদিকে নীলা নামের মেয়েটি আজও রাজ স্যারের পথ চেয়ে। সে আসবে, তাকে প্রাইভেট পড়াবে। রাজ স্যারের জন্য 2টা শার্ট কেনা হয়েছে, টিফিনের টাকা বাঁচিয়ে স্যারের জন্য শার্ট কেনা। শেষবার হলেও রাজ স্যারের সাথে দেখা করতে চায় নীলা, রাতে শুয়ে শুয়ে। প্রতিদিন সে একই কথা ভাবে।
শেষবার, কারণ আজ বাদে কাল বিয়ে। নীলার নিজের ব্যাকুল মনের কথাগুলো বলতে চায় রাজকে। এইদিকে লেডিবাইকার জেরিন ইউনিভার্সিটিতে এক স্যারকে ক্লাস চলাকালীন থাপ্পড় মেরে বসেছে। সেটা নিয়ে কিছুদিন ধরে ঝামেলা চলছে, কিন্তু প্রফেসর জর্জ কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, কারণ জেরিন রাজের দেশের প্রফেসর তা জেনেছে, তাই একটা সমতায় আসার জন্য কলেজে কর্তৃপক্ষ মানে রাজকে আমন্ত্রণ করা হয়েছে ছাত্র হিসেবে নয়, কলেজের মালিক হিসেবে। সমতায় এই জন্য বসা, তারও কারণ হল এই কলেজের বাজে পোলাপানদের সাথে চলাফেরা। কলেজের রেপুটেশন খারাপ করতে অনেক কিছু করতে পারে, তাই রাজকে আসতে বলা হয়েছে। রাজ যা সিদ্ধান্ত নিবে তাই হবে। কলেজের সকল শিক্ষক আর জেরিনের ক্লাসের সকল স্টুডেন্ট বসেছে, সবাই সময় মতো হাজির, কিন্তু রাজের খবর নেই। কর্তৃপক্ষের চেয়ারটা এখনো খালি। রাজ পায়ে হেঁটে কলেজে ঢুকে দূর থেকে জেরিনের কাছে চেনা চেনা লাগছে। কাছে আসতেই জেরিন চিনতে পারে, পোশাক পাল্টে গেলেও চেহারে পাল্টে নাই। জেরিন হা করে তাকিয়ে আছে, কারণ জেরিন জানে রাজ একটা ফকির। মালিক তো দূরের কথা, ও এখানে আসলো কিভাবে, এত টাকা পাইল কই, আবার নাকি এই কলেজের মালিক। এখন জেরিন ভাবছে রাজ নাকি অন্য কেউ, কারণ মানুষের মতো মানুষ অনেক আছে। রাজ কিছুক্ষণ চুপ করে বসে থাকে, কিন্তু জেরিন হা করা মুখটা দেখেই রাজ বলল, অবাক হওয়ার কিছু নেই, আমি সেই রাজ, আর তুমি এই কলেজ কেন, এই দেশ ছাড়ার ব্যবস্থা করব। প্রফেসর জর্জ, আমি কি বলছি শুনতে পেয়েছেন? জি স্যার, তাই হবে। বলেই রাজ চলে গেল, আর জেরিন রাগে ফেটে যাচ্ছে। রাগ হলেও কিছু করার নেই। প্রফেসর তখনই পাসপোর্ট ব্যান করে দিলেন, মাত্র 2 দিন থাকতে পারবে। রাত 2টা বাজে, রাজের চোখে ঘুম নেই। এমন সময় বিদ্যুৎ চলে গেল। রাজ উঠে মোমবাতি জ্বালিয়ে দেয়, কিন্তু নিভে যায়, আবার জ্বালিয়ে দেয়, কিন্তু আবার নিভে যায়। তখন হালকা গরম বাতাস আসে জানালা দিয়ে, আর অলৌকিক একটা লাইট অন হয়ে যায়। রুমটা তখন পুরো আলো দিনের মতো চকচকে, এমন দরজাটা খুলে যায়। দরজা দিয়ে একটা কালো কুচকুচে পোশাক পরা, মাথা থেকে পা পর্যন্ত লোকটি এসে সোফায় বসে। রাজ ঘেমে অস্থির। অদ্ভুত কালো ছাটি এসে সোফায় বসে পায়ের উপর পা তুলে আর রাজের দিকে তাকিয়ে আছে। তুমি নিশ্চয়ই ভাবছ আমি কে? রাজ ভয় পেয়ে বলল, জি জি, আপনি কে? তুমি ভয় পাচ্ছ কেন? না না, কই পাচ্ছি। বুঝেছি, আমার এই ছায়ার শরীর দেখে ভয় পাচ্ছ। অদ্ভুত ছায়াটি তখন কালো ছায়াটি মানুষের রূপ ধারণ করল, কিন্তু সেটি রাজের রূপ। রাজ, আপনি আমার রূপ ধারণ করলেন কেন? আমি তোমার রূপ ধারণ করিনি, আমি তোমার বাবা ইথান, ডাকনাম নীল। রাজ, বাবা? আপনি আমার বাবা? আমি বিশ্বাস করি না। তুমি কি এই সব দেখেও বিশ্বাস করছো না? কি করে করি, যে বাবা আজ পর্যন্ত ছেলের খোঁজ নেয়নি? কেমন বাবা আপনি? আমি সব সময় তোমার কাছেই থেকেছি, তোমার আশেপাশে। কই, আমি তো দেখেনি। তুমি কি করে দেখবে? আমি যে মৃত একটা ছা মাত্র ছিলাম। কি আপনি মৃত? হুম। ঈশ্বর তোমার কথা শুনেছে। মানে? তুমি যেদিন অসুস্থ ছিলে তার আগের দিন তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলে তোমার বাবা মায়ের জন্য, আর ঈশ্বর তোমার কথা শুনেছে। তারপর থেকে অদৃশ্য থেকে তোমার সামনে আসি, সব কিছু স্পর্শ করতে পারি। রাজের চোখে মেঘ জমে আছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে এমন। রাজ বলল, আমি কি তোমাকে জড়িয়ে ধরতে পারি? বাবার বুক কেমন হয় আমি জানি না। নীল 2 হাত উঁচু করে রাজকে ডাকে।
রাজ দৌড়ে নীলকে জড়িয়ে ধরে। এইদিকে জেরিন গ্রিসের কোথাও আশ্রয় না পেয়ে পুলিশের ধাওয়া খেয়ে অ্যাথেন্স শহরের ঢুকে পড়ে। কারণ জেরিনের জন্য অ্যাথেন্স শহরের দরজা খোলা। কিন্তু রানীর অনুমতি ছাড়া পুলিশ প্রবেশ করতে পারবে না। তাই পুলিশ ব্যর্থ হয়ে ফিরে আসে। কিন্তু জেরিন বাইক নিয়ে ঢুকে আছে, বিপাকে সে আছে কোথায় বুঝতে পারছে না। কারণ রাস্তায় চলছে ঘোড়ার গাড়ি, রাস্তাঘাটে কোনো ইঞ্জিন চালিত যানবাহন নেই। লোকজনের গায়ে পুরনো রাজা বাদশার আমলের পোশাক। আর একটু সামনে এগিয়ে যেতে চোখে পড়ে রাজা বাদশার সিপাহী, হাতে বল্লম নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর একটু আগাতেই ফুল বৃষ্টি হতে থাকে। জেরিন তো অবাক। রাস্তার দুপাশে সারিতে সারিতে হাতি সুর দিয়ে ফুল দিচ্ছে। জেরিন বাইক নিয়ে স্লোমোশনে এগিয়ে যাচ্ছে। যেতে যেতে রাজপ্রাসাদের সামনে গিয়ে হাজির হয়। তলা দাঁড়িয়ে তিনজন রানী, মাঝখানে আর দুপাশে দেহরক্ষী। জেরিন বাইক স্ট্যান্ড করে নামে কিছু বুঝছে না, হাবার মতো দাঁড়িয়ে আছে। রানী হাত দিয়ে ইশা করে বললেন জেরিনকে উপরে নিয়ে আসতে। জেরিন ভিতরে যায়, রানীর সামনে দাঁড়িয়ে আছে। ছোটবেলায় শুধু রাজাবাদশার গল্প শুনেছে, জীবনে চোখেও দেখে নাই। কিন্তু আজ দেখছে রাজপ্রাসাদেরটা ঘুরে ঘুরে দেখতে লাগল। অসাধারণ ছবি আঁকা, বাঘের চামড়া, হরিণের মাথা, আরও অনেক কিছু। জেরিন রানীকে জিজ্ঞেস করল, জেরিন আপনাকে কেমন জানি চেনা চেনা লাগছে। রানী মুচকি হেসে সোফিয়াকে ইশারা করল। সোফিয়া গিয়ে জেরিনের এক হাত পিঠে চেপে ধরল, অপর হাতের বুড়ো আঙুল দিয়ে জেরিনের কপাল চেপে কিছু একটা বলে জেরিনের মাথায় ফু দিল। আর জেরিন চোখ বন্ধ করল। 2 মিনিট পর ছেড়ে দিল। জেরিন চোখ খুলতেই চোখ পুরো নীল হয়ে গেছে। পাশেই একজন দাসী দাঁড়িয়ে ছিল, তার উপর ঝাঁপিয়ে পড়ে জেরিন আর ঘাড়ে বসায় চকচকে বড় বড় দাঁত রক্ত খেয়ে। সোফিয়ার কাছ থেকে তলোয়ার নিয়ে মাথা 2 ভাগ করে মাথার মস্তক খেয়ে জেরিন। রানী ঋতু জেরিনকে ডাক দেয়, এবার জানতে পেরেছ আমি তোমার কে? জেরিন মা, নীলের ছেলের রাজ আর ঋতুর মেয়ে জেরিন। জেরিনের বয়স পূর্ণ হল। জেরিন মায়া শক্তির অধিকারী এখন। কিন্তু রাজ কোনো মায়া শক্তি পায়নি, কিন্তু রাজের উপর কোনো মায়া শক্তি কাজ করবে না। নীল রাজকে নিয়ে নিজের ল্যাবে গেল। রাজ ল্যাবটা ঘুরে ঘুরে দেখে হঠাৎ নীলকে প্রশ্ন করে বসল, বাবা আমার মা কোথায়? নীল কিছুক্ষণ চুপ থেকে, তোমার মা পাশের শহরে রানী ঋতু। রাজ আমার মা বেঁচে আছে। নীল বেঁচে আছে। রাজ আমি আমার মায়ের কাছে যাব। নীল তোমার মায়ের কাছে যেতে হলে সময়ের দরকার, কিন্তু সেই সময় তোমার হাতে নেই, খুব তাড়াতাড়ি দেখা পাবা। রাজমায়ের কাছে যেতে সময় লাগবে কেন বাবা? বুঝলাম না বাবা। নীল রাজকে একটা বই দেখিয়ে বলল, ওই বইটা পড়ো, আমার জীবন কাহিনী সব জানতে পারবে। রাজ 2 পা এগিয়ে বইটা হাতে নিল। বইয়ের নাম শুরুতেই শেষ। লিখেছেন প্রফেসর জর্জ। রাজের চোখটা তখন জলে ভরে গেল, কারণ এইটা প্রফেসর জর্জ তাকে আগেই পড়তে দিয়েছেন। ঋতু একজন খুনি, আর তার বাবাকে, দাদিমাকে, এমনকি ছোট ছোট 2টা বাচ্চাকেও খুন করেছে শুধু ক্ষমতার জন্য। রাজের এখন কি কাজ সে বুঝতে পেরেছে। নীল আগে থেকেই দানব থেকে মানুষ হওয়ার ইনজেকশন আবিষ্কার করে রেখেছিলেন। নীল বলল, রাজ তোমার হাতে একদম সময় নেই, তোমাকে আজই যেতে হবে। রাজ বাবা আমি কোথায় যাব?
নীল, তোমার অ্যাথেন্স শহরে, তুমি হচ্ছ অ্যাথেন্স শহরের রাজা, আর শহরটা তোমাকেই বাঁচাতে হবে। রাজ, কিন্তু রানী যদি আমার ক্ষতি করার চেষ্টা করে? নীল, রাজ, এত চিন্তা ভাবনা করলে হবে না, এই সবের মুখোমুখি তোমাকে হতে হবে। নীল দুইটা হাত তালি দিতেই প্রফেসর জর্জ এসে হাজির হল। নীল, এ হচ্ছে তোমার দেহরক্ষী, তোমার যাত্রার সাথী। রাজ, উনি দিবে আমাকে নিরাপত্তা, এমন বুড়ো। নীল, রাজ, অবহেলা করো না। রাজ, তাই বলে বাবা, এই সময় উনাকে নিয়ে কি হবে? নীল ইশারা দিতেই প্রফেসর শরীর ছিঁড়ে ফেটে একটা নেকড়ে বের হল। রাজভয় নীলের পাশে গিয়ে দাঁড়ায়। রাজভয় ভয় বলল, তাহলে উনি প্রফেসর ছিলেন না, একটা নেকড়ে? নীল, ভয় নেই, ও তোমার সাথে সব সময় থাকবে। রাজ, একটা নেকড়ে সব সময় সাথে থাকবে যদি খেয়ে ফেলে? নীল, রাজ, ও তোমার জন্য জীব দিতে প্রস্তুত, তোমার জীবন নিতে না। রাজভয় ভয় লাগে তো, আরও কেউ আছে? নীল এবার 2 আঙুল দিয়ে তুড়ি বাজাতেই অধরা এসে হাজির। রাজের মুখ দিয়ে কোনো শব্দ বের হওয়ার আগেই নিজেই নিজের মুখ চেপে ধরল, আর রাজের চোখ আশ্চর্য হয়ে গেল। অধরাও একটা নেকড়ে? নীল, রাজ, মাই বয়, অধরা নেকড়ে নয়। অধরা, তোমার আসল রূপ দেখাও। অধরা গোল গোল করে 3 বার ঘুরতেই নিজের আসল রূপ বের হয়ে আসল। অধরা একটা পরী, কিন্তু আগের তুলনায় অধরাকে অনেক রূপবতী লাগছে। রাজ, অধরা কি আমার সাথে থাকবে? নীল মুচকি হেসে, ও হচ্ছে মায়াপরী। ওর মায়ার হাত থেকে কেউ বাঁচতে পারে না, যা তোমার এই সফরে কাজে লাগবে। যারা তোমার উপর ক্ষিপ্ত থাকবে তারা তোমার বন্ধু হয়ে যাবে মায়ার ফলে। রাজ মনে মনে ভাবল, তাহলে আমাকে ভালোবাসে নাই, আমাকেও তার মায়ার জালে ফাঁসিয়েছে। হঠাৎ রাজ বলে উঠল, আচ্ছা, তোমাকে বাবা বাবা মনে হয় না কেন? নীল, কি মনে হয়? রাজবন্ধু মনে হয়। তোমার বয়সটা দেখছ একদম সেইম, তোমাকে আবার বিয়ে করাবো। নীল, চুপ, ফাজিল ছেলে। হেসে রাজ, হা 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 হা। রাজ নীলের থেকে বিদায় নিয়ে চলে গেল। ছেলেকে বিদায় দিয়ে নীলের চোখ জলে ভরে গেল, কারণ সব শেষে নীল আবার বিলুপ্ত হয়ে যাবে, বাতাসে হারিয়ে যাবে। ছেলেকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না। এটা রাজকে বলা হয়নি সব শেষে নীল আর থাকবে না। রাজ চলল তার রাজ্যে, জয়ের উদ্দেশ্য সঙ্গে আছে। প্রফেসর জর্জ মানে উনি একটা নেকড়ে, আর আছে অধরা যে মায়াপরী। 3 জন চলতে চলতে অ্যাথেন্স শহরের সীমান্তে দাঁড়িয়ে আছে, আর এক পা আগালেই অ্যাথেন্স শহর। তখন রাজ বলল, জর্জ, আপনি একটু সাইডে যাবেন। জি। রাজ মনে মনে, বাহ, বাধ্য নেকড়ে তো। জর্জের সাথে অধরাও চলে যাচ্ছে। রাজ, অধরা, তুমি কই যাচ্ছ? আপনি করবেন না। এই মানে হিসু করবেন না, তার জন্য তো সাইডে যেতে বললেন। আমার তোমার সাথে কথা আছে। আর তুমি আপনি করে বলছো কেন? কি বলবেন তাড়াতাড়ি বলুন। তুমি আমাকে মায়া করেছ, ভালোবাসনি একটুও। আমার নাম কি জানেন তো? মায়াপরী। মায়া করা আমার কাজ। এখন চলেন শহরে প্রবেশ করি। শহরে প্রবেশ করা সহজ নয়, কারণ মেইন ফটকে প্রহরী থাকে যাদের চোখ সহজে ধোকা সম্ভব নয়। কিন্তু নীল বলেই দিয়েছে কি করে প্রবেশ করতে হবে। নীলের কথা মতো 3 জন প্রবেশ করে। রাজ শহরে ডান পা রাখতেই পুরো শহরটা কেঁপে উঠল। আচমকা শহর কেঁপে উঠল এই নিয়ে ঋতুর মনে প্রশ্ন জাগে, হঠাৎ শহর কেঁপে উঠল কেন?
এই শহরে কখনো ভূকম্পন হয়নি। তার সাক্ষী পুরনো ইতিহাস। রানী ঋতু রিভার্সকে ডেকে পাঠালেন। কিছুক্ষণের মধ্যে রিভার্স হাজির হলেন। মহারানী আমাকে ডেকে পাঠিয়েছেন। হুম রিভার্স, রাজজ্যোতিষীকে তুমি সঙ্গে করে নিয়ে আসবে। মহারানী ক্ষমা করবেন, রাজজ্যোতিষী অসুস্থ আছেন, আমি সেখান হতে আসলাম। ওহ না, আচ্ছা রিভার্স, তুমি কি ভূকম্পনের ব্যাপারে কিছু জানো? না মহারানী, এই বিষয়ে আমারও জানার ইচ্ছে, তাই আমি জ্যোতিষী কাছে গিয়েছিলাম। চোখ কান খোলা রেখো আর শহরে নতুন লোক প্রবেশ নিষেধ করে দেও। বাহিরের কেউ যেন প্রবেশ করতে না পারে। জি মহারানী, আপনি যা বলবেন তাই হবে। আর মহাবলীর আয়োজন শুরু করে দেও আগামী আমাবস্যায় জেরিনের সব শক্তিকে আহ্বান করা হবে। আর সেদিন আমার গুরু অদৃশ্য ছায়াসে শরীর পাবে। জি মহারানী। যাও, আর প্রাসাদে কড়া নিরাপত্তা ব্যবস্থা করো, একটা পিঁপড়েও যেন আসতে না পারে। ঋতুর মনে অজানা এক ভয় কাজ করছে, যা এর আগে কখনো হয়নি। এইদিকে রাজশহরের ভিতরে ঢুকেই চলেছে। রাজের কাছে অদ্ভুত লাগছে, আবার ভালোও লাগছে। কারণ কোথাও কোনো ইঞ্জিন চালিত যানবাহন নেই, কোনো পেপু শব্দ নেই। নীরব এক শহর। পাশ থেকে দুইজন অদৃশ্য হয়ে গেল, মানে অধরা আর জর্জ। আরে তোমরা কই গেলা? তিনজন একসাথে চলা যাবে না, আমরা আছি আপনার সাথে। অ্যাথেন্স শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে রাজ, কোথায় যাবে কি করবে বুঝতে পারছে না। কিন্তু রাজ হঠাৎ করে বাইকের হরত্ন শুনতে পায়। রাজ ভাবল, বাবা বলল এই শহরে ইঞ্জিন চালিত যানবাহন চলা নিষিদ্ধ, তাহলে বাইক আসলো কোথা থেকে? রাজ ঘাড়টা ঘুরিয়ে পিছনে তাকায়। দেখে চমকে যায়, আরে লেডি বাইকার জেরিন এখানে কি করে? কিভাবে সম্ভব? মায়াপরী বলল, উনি রানী ঋতুর মেয়ে, মানে আপনার বোন। জেরিনের চোখটা গিয়ে পড়ে রাজের উপর। দেখে অবাক। রাজের সামনে বাইক স্ট্যান্ড করে, রাজের শার্টের কলার ধরে বলে, তুই এখানে কি করিস? তার আগে বলো তুমি এখানে কি করো? এটা আমার শহর, আমার মা হচ্ছে এই শহরের রানী। কিন্তু তুই এখানে কি করিস? আমি ভুলে ঢুকে পড়েছি। শহরে তো অচেনা লোক ঢুকতে দেওয়া হয় না, তাহলে তুই কেমনে আসলি? এইবার রাজের মুখে কোনো কথা নেই, চুপ হয়ে গেল। জেরিন, সেদিন তুই আমাকে কলেজ থেকে বের করে দিয়েছিলি না? ক্ষমতা শুধু তোরই আছে, আজ দেখাবো আমার ক্ষমতা দ্বারা তোর রক্ত দিয়ে যদি আমি গোসল না করছি। পাশ দিয়ে যাচ্ছিল প্রহরী, তাদের ডাকল জেরিন। আর তাদের আদেশ দিল রাজকে যেন কারাগারে পাঠানো হয়। একজন প্রহরী রাজের হাত খফ করে ধরে বলল, চল কারাগারে বসে কদিন খাবি। কিন্তু অদৃশ্য হয়ে যাওয়া মায়াপরী কোনো কাজ করল না, আর না আসলো নেকড়ে। রাজ এখন কারাগারে বসে ভাবছে, দুইজন কি আমার সাথে বেইমানি করল। বিকেলে রাজসভা বসল আর রাজকে হাজির করা হল। রানী এখনো আসেনি, সিংহাসনটা খালি। হঠাৎ একজন চিৎকার করে ডেকে উঠল, মহারানী ঋতু প্রবেশ করছেন রাজদরবারে। সবাই দাঁড়িয়ে গেলেন। রানী প্রবেশ করবেন ঠিক এমন সময়ে মাথা ঘুরে পড়ে গেলেন। রাজের আর মাকে দেখা হল না। আবার কারাগারে পাঠানো হল। কিন্তু রিভার্স জকব কারাগারে রেখে তালা দিয়ে চলে আসবে ঠিক এমন সময় একজন সিপাহী একটা পত্র নিয়ে হাজির হল। আর পত্রটা রিভার্সকে দিল। রিভার্স দেখল পত্রটা রানীর নতুন।
যে কয়েদি তাকে বিবস্ত্র করে ক্ষুধার্ত বাঘের খাঁচায় বন্দি করে দিতে। রিভার্স আবার ফিরে গেলেন রাজের কাছে, কারাগারের তালা খোলে রাজকে বের করে। রাজ হয়তো ভাবছে তাকে মুক্তি দেওয়া হবে, কিন্তু না। একজন এসে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে ফেলে। রাজ, আমার বেঁধে দিলেন কেন? রিভার্স, তোমার হত্যার অর্ডার এসেছে। রাজ কিছু বলতে যাবে ঠিক এমন সময়ে রাজের মুখ বেঁধে ফেলা হল। কিন্তু জর্জ বা অধরা কোনো সাহায্য করছে না। রাজকে হাত, মুখ, চোখ বেঁধে বাঘের খাঁচার সামনে নিয়ে বিবস্ত্র করা হল। কিন্তু জর্জের কোনো খবর নেই। এই দিকে বাঘ খাঁচার ভিতর ছটফট করছে কাঁচা মাংসের গন্ধে, আর বাঘটা খাঁচার এপাশ থেকে অপর পাশে যাচ্ছে। খাঁচার দরজা খোলা হল। রিভার্স পিঠে ধরে ধাক্কা দিবে এমন সময় রিভার্স থেমে যায়। রাজের পিঠে দেখে নীল দাগ। রিভার্সের আর চিনতে বাকি রইল না। কিন্তু তারপরও রাজকে জিজ্ঞেস করে, তুমি কে? মুখ থেকে বাঁধন খুলে দেওয়া হয়। রাজ, আমি রাজ, ইথানের পুত্র। রিভার্স ছোট রাজা বলে রিভার্স হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে। রাজ দেখে ভাবে, যাক, অধরা ঠিকমতো মায়া করতে পেরেছে। রাজ তখন রিভার্সকে সব খুলে বলে, আর রিভার্স সব শুনে। এমন সময় প্রাসাদ হতে আরেক খানা পত্র আসে, নতুন কয়েদির হত্যা বহাল রাখতে। এইদিকে গ্রিসের সরকার অ্যাথেন্স শহরের চারদিকে কামান, যুদ্ধ বিমান প্রস্তুত করে রেখেছে, পুরো শহরটাকে উড়িয়ে দিবে। একজনের জন্য অপেক্ষা করছে, সে হচ্ছে নবাব। সে এখনো শহরের ভিতরে আছে। মহাবলীর দিন। মহাবলীর আর কিছু সময় বাকি আছে। তখন জেরিন বলল রাজের ব্যাপারটা মিটমাট করতে। তাই রাজকে আবার হাজির করা হল। রাজের হাতে পায়ে শিকল দেওয়া। রানী তা খুলে দিতে বলল। রাজ রানীর দিকে মায়াভরা চোখে তাকিয়ে আছে। রানী ঋতুও রাজের দিকে তাকিয়ে আছে। রানী হাত দিয়ে ইশারা করে রাজকে ডাকলেন। রাজ রানীর কাছে গেলেন। রানীর দপাশে দাঁড়িয়ে আছে দেহরক্ষী সোফিয়া। রানী রাজের কাছাকাছি গিয়ে জিজ্ঞেস করল, তুমি কে? রাজ, আমি হচ্ছি বলেই রাজ নিজের কোমরে রাখা ছুরি বিদ্যুৎ গতিতে বের করে ঋতুর বুকে বসিয়ে দিল। আর তা দেখে জেরিন দৌড়ে আসতে চাইলে রিভার্স রাজের দেওয়া ইঞ্জেকশন লাফ দিয়ে জেরিনের ঘাড়ে বসিয়ে দেয়। কিছু সিপাহী তলোয়ার নিয়ে আসে। তখন অদৃশ্য থেকে নেকড়ে আসে, তার চকচকে দাঁত দিয়ে সবকটার ঘাড় দেহ থেকে আলাদা করে ফেলে, আর বাকি সব ভয়ে দাঁড়িয়ে থাকে। রাজ তখন বলে চিৎকার করে বলে উঠে, আমি ইথানের পুত্র রাজ। সবাই হাঁটু গেড়ে বসে পড়ে। ঋতু, তুমি নীলের ছেলে? ছুরিকাহত মায়ের মাথা কোলে নিয়ে বলে, মা, আমি তোমার ছেলে রাজ। তোমার পেটের ছেলে আমি। তখন নীল হাজির হয়। ঋতু নীলকে দেখে, তুমি বেঁচে আছো? নীল, আমি ছায়া মাত্র। ঋতু, মনে পড়ে, এইখানে দাঁড়িয়ে তুমি ক্ষমতার লোভে আমার মাকে খুন করেছিলে। ক্ষমতার লোভে আমাকে খুন করেছিলে। মা হারা দুইটা অবুঝ শিশুকে খুন করেছিলে। আজ ছেলের হাতে মাখুন হলো। রাজ তোমার নিজের পেটের ছেলে। জেরিন আর রাজ যমজ। যখন তোমার প্রসব যন্ত্রণা হয় তখন তুমি অজ্ঞান হয়ে যাও, কিন্তু তুমি নিজেও জানো না তুমি একটি ছেলে আর একটি মেয়ে জন্ম দেও, কারণ তুমি অজ্ঞান ছিলে। আর সেই সুযোগটা কাজে লাগায় জর্জ, আমার নেকড়ে, রাজকে নিয়ে পালিয়ে যায়। আর তুমি ভাবো তোমার একটি মেয়ে হয়েছে, আর মেয়েকে তুমি নিজের থেকে দূরে রাখো। মেয়ের সাহায্য তুমি আরো ক্ষমতা চেয়েছিলে, তাই তো? আমি জানি তুমি ফিরে আসতে পারবে তোমার অদৃশ্য গুরু দ্বারা, কিন্তু এই শহর থেকে মায়া শক্তি বিনাশ হবে।
এই শহরে আর কোনো মায়া শক্তি থাকবে না আজ থেকে। ঋতু, তুমি ক্ষমতার লোভে অনেক বড় পাপ করেছ, যার কোনো ক্ষমা নেই। ঋতু নীল নীল, ঋতুর চোখগুলো বড় বড় হয়ে যায় আর কিছু বলার আগেই ঋতু মৃত্যু বরণ করে। নীল, রাজ, আমার যাওয়ার সময় হয়ে গেছে। রাজ মানে? তুমি কোথায় যাবা? নীল, নিয়তির নিয়ম, আমাকে বিলীন হয়ে যেতে হবে, আমার মনের আশা পূর্ণ হয়েছে, বলে রাজকে জড়িয়ে ধরে আর বাতাসে মিলিয়ে যায়। নেকড়ে বিলীন হয়ে যায়। এবার মায়া পড়ি অধরা। রাজের হাতটা ধরে মিলিয়ে যায় বাতাসে। রানীর মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়ে আর নবাব রাজসভাতেই ছিল। জুলুমকারী রানী মারা গেছে তা নিজ চোখে দেখে আর গ্রিসের সরকারের কাছে আবেদন করে যুদ্ধ এর দরকার নেই, টার্গেট ডেথ। জেরিন দানব থেকে মানুষ হয়ে এখন রাজ, আর জেরিন ভাই বোন, আর জেরিন তার নিজের ভুলটা বুঝতে পেরেছে, আর অ্যাথেন্স শহরের নতুন রাজা রাজ। গল্প কেমন হয়েছে জানাতে ভুলবেন না। শেষ।